বিরতি শেষে কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা ও ইউরোর নকআউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। যথারীতি সব ফেভারিটের জায়গা করে নিয়েছে শেষাটে। কেমন হতে পারে শেষাটের লড়াই তা নিয়ে আলোচনা করতে আজকে আপনাদের সাথে আছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমি জহির সাগর, আর আমার সাথে আছেন আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সাবেক তারকা ফুটবল আমার ডান পাশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং তারও ডান পাশে আছেন ইকরামুজ্জামান, বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সাংবাদিক। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জন্য, আপনাদেরকে নিয়েই আমাদের অনুষ্ঠান। চাইলে আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের এই ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। অন স্ক্রিন দেখানো নাম্বারে ফোন করতে পারেন, জানাতে পারেন আপনার প্রশ্ন কিংবা মতামত। চুন্নু ভাই, আমরা আলোচনায় আসতে চাই, তবে তার আগে আমরা শুরু করতে চাই একটা বিতর্ক দিয়ে, যেটা আসলে এই ইউরো শুরুর আগেই আসলে কিলিয়ান এমবাপ্পে উস্কে দিয়েছিলেন সেই বিতর্কটা। তিনি বলেছিলেন বিশ্বকাপ জয়ের চেয়েও নাকি ইউরো জেতাটা কঠিন। অ্যাজ এ এক্স ফুটবলার আপনার কাছে কি মনে হয়, আসলে এমবাপ্পে কতটা সঠিক? অবশ্যই সঠিক, কারণ এত বড় মাপের খেলোয়াড় যখন এরকম কথা বলে, এটাই বাস্তবতা। তো আমি বলবো যে সত্যিকার অর্থে ইউরোপের সর্বসেরা দলগুলিকে নিয়ে যে 24টা দল নিয়ে খেলা হচ্ছে, এখানে অনেক টিমই কিন্তু বাদ পড়ে গেছে ইতিমধ্যে। তারপরে অনেকগুলো ভালো ভালো দল বাদ পড়েছে। তারপরেও বলবো যে কোয়ার্টার ফাইনালে যে লাইন আপ হয়েছে, বেশ যারা খেলেছে তারাই কিন্তু সেই লাইন আপে এসছে। শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল, এখান থেকে এলিমিনেটেড হয়ে যাবে গিয়ে আরও ভালো ভালো দল। বিশেষ করে আগামীকালে যে খেলাটা আছে স্পেন অ্যান্ড জার্মানি, দুইটা দলই কিন্তু দাবি রাখে এবার বিশ্ব ইউরো চ্যাম্পিয়নের। সেই দুটি দলের মধ্যে থেকে একটি দল বাদ পড়ে যাবে। সেখানে আমি বলবো যে এমবাপ্পে যে কথাটা বলেছে তা অবশ্যই সত্যি কথাই বলেছে। কিন্তু ইকরামুজ্জামান, আপনার কাছে শুরু করতে চাই এটা দিয়ে যে আপনি অনেক বছর ধরেই ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবলটাকে ফলো করছেন, আপনিও জানেন। কিন্তু পরিসংখ্যান বলে উরুগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল মিলেই 10টা ওয়ার্ল্ড কাপ জিতেছে। সেখানে কিন্তু ইউরোপিয়ান দলগুলো অতটা সাকসেস নয়। কিন্তু তারপরেও আসলে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? দেখেন, বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক, সবচেয়ে আনন্দময় ফুটবল এখন ইউরো ফুটবল। এটা একদম সত্যি। আপনি যে স্ট্যাটিস্টিক্সের কথা বলছেন, সেই স্ট্যাটিস্টিক্সটাও সত্যি, কারণ ইউরোপ এগিয়ে আসছে ফুটবলে। কিন্তু 1930 সাল থেকে যিনি নিয়ে এখন পর্যন্ত আপনি দেখেন সেই 12-10-এর অবস্থায় রয়ে গেছেন। 10টা এরা, কারণ 5টাই ব্রাজিলের আর 2টা করে চলে আসছে এখানে। কিন্তু ইউরোপের ফুটবলটা হয়েছে কি, ইউরোপের ফুটবলটা বিশ্ব ফুটবলের মোহনাটাই হয়েছে ইউরোপে। এবং ইউরোপের যে ওরা যে পার্টিসিপেট করে আসছে, যেটা চন্দ্রভাই একটু আগে বলছিলেন, যে ওরা যে বিভিন্ন অঞ্চল থেকে যেভাবে আসছে, অবস্থান থেকে যেভাবে আসছে, সেখানে কিন্তু খুব কম্পিটিশন ফেস করে আসতেছে। এমনি কিন্তু আসতে পারে না, যেটা বিশ্বকাপের সঙ্গে ওরা বলে ফেলে এখন বিশ্বকাপের থেকেও বেশি আছে। যদিও ফিফা এই ব্যাপারে একটা রিজার্ভেশন আছে, ফিফা বলছে এসব কথাবার্তা বলা যাবে না, কিন্তু পণ্ডিতরা কিন্তু তাদের কথাবার্তা বন্ধ করে এখনও থেমে নাই। এবং তারা এটা বলছে কারণ সবচেয়ে বেশি উপভোগ করছে এটা 54% মানুষ এই খেলা সবসময় দেখছে। এখন বলা হচ্ছে 300 কোটি মানুষ নাকি রোজ খেলা দেখে। এবং এইটা যদি হয়, তাহলে যে ইউরোপিয়ান ফুটবলের যে আকর্ষণ, সেটা কিন্তু সাংঘাতিক। সেদিকে কিন্তু ল্যাটিন ফুটবলের আপনি যেটা বলতেছেন, ল্যাটিন ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবলের মধ্যে যে ডিফারেন্সটা ছিল, আগে বলা হয়তো গদ্য আর পদ্মের ফুটবল, কিন্তু এখন কিন্তু মোহনায় যে সবাই ঠিক হয়ে গেছে। ল্যাটিন আমেরিকার সব প্লেয়াররা বলেন, দুনিয়ার সমস্ত প্লেয়াররা কিন্তু ইউরোপে খেলছে, যার জন্য এখানে একটা এই যে মিক্সিং যেটা হচ্ছে, এই মিক্সিংয়ের জন্যই কিন্তু এখন এই অবস্থা দাঁড়িয়ে গেছে। এবং ইউরোপের ফুটবলটার আকর্ষণ অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে কোপা ফুটবল না, কোপা ফুটবলের অন্য জিনিস আছে, ওখানে একটা শৈল্পিক ব্যাপার স্যাপার রয়ে গেছে। যেমন এবার দেখেন ওদের দক্ষিণ আমেরিকার বাইরেই কিন্তু ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম এটা হচ্ছে, কারণ এর আগে 100 বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রে হয়েছিল। কিন্তু এখানেও এবার কোপা ফুটবল আমেরিকাতে হওয়ারও বিভিন্ন কারণ আছে, এটাও তো সবাই জানে। দেখেন ফিফাতে কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু ওদের ওখানে মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু একটা আছে। এবং ফিফা কিন্তু একদম দূরবীন দিয়ে একদম না, খুব সাংঘাতিকভাবে যে দেখতেছে যে এখানে অর্গানাইজেশন কী অবস্থা হবে। কারণ যদি আমেরিকার এই 3 দেশের যদি সাকসেস হয়, তাহলে কিন্তু ফিফার বিশ্বায়ন বলবো না, ফিফার অন্যরকম একটা ইনকাম, বিভিন্ন বাণিজ্যিক ইনকামের জন্যও কিন্তু এটা খুব স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে গেছে। এখন যেটা হয়েছে কোপা, এবং এটা আমরা দেখেন বাংলাদেশে কোপা দেখতেছি, এটা সবাই দেখতেছি, 1 মাস ধরে কিন্তু সমস্ত দুনিয়া এটা দেখতেছে। এখন দুনিয়ার কারা বেশি দেখতেছে? আপনি যেই বিতর্ক বলছিলেন, সেই বিতর্কে কিন্তু এখন পণ্ডিতরা বলছে 54% দেখতেছে ইউরোপ। এবং ইউরোপে কিন্তু যে অবস্থা দাঁড়িয়ে গেছে, এদিকে থেকে এখানের ফুটবলটাও কিন্তু, কারণ ইউরোপে দেখার কতগুলো কারণ আছে। এবারে ফিফা এবং ইউরো ফুটবল, কোপা আমেরিকা এবং কাছাকাছি অবস্থা হওয়াতে টালি করা হচ্ছে সবসময়। যেমন আর্জেন্টিনার কী অবস্থা হবে, জার্মানির কী অবস্থা হবে? জার্মানি 3 বার জিতছে, এবার কী করবে?
আমরা নিশ্চয়ই সেই প্রসঙ্গে আসবো, আসলে জার্মানি, স্পেন, পর্তুগাল না ফ্রান্স কে যাবে আসলে সেমিফাইনালে। তবে তার আগে জানতে চাই আরেকটু ছোট্ট করে, ভাইয়া বলছিলেন আসলে গদ্য পদ্মের যে ফুটবলটা সেটা কিন্তু এখনটা অনেকটা মিক্সচার হয়ে গেছে, কারণ বেশিরভাগ ফুটবলার এখন লাতিনি ফুটবলাররা কিন্তু এখন ইউরোপে এসে খেলছেন, সেই গতিময় ফুটবলটা কিন্তু তারা দ্বারস্থ করে ফেলছেন। আমার প্রশ্ন হচ্ছে, লাতিনি সেই সৌন্দর্য কি হারিয়ে গেছে মানে এই গতিময় ফুটবলের কাছে? আসলে আমি সবসময় বলে আসছি যে একসময় আমরা ছোটোবেলায় যখন ফুটবল দেখতাম, ল্যাটিন ফুটবলটা বিশেষ করে ব্রাজিলের ফুটবল, সেই সময় আর ধরেন 80-র দশকে 70-র দশকে আমরা যখন টিভিতে খেলা দেখার সুযোগ হয়েছে, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকই ব্রাজিলের খেলাকে পছন্দ করতাম, বিশেষ করে তাদের যে নৈপুণ্য, তাদের যে ছন্দময় ফুটবল, ওয়ান টাচ টু টাচ ফুটবল, সেইটা দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। পরবর্তী পর্যায়ে লাতিন আমেরিকান ফুটবলটা আর ইউরোপিয়ান ফুটবলটা তখন তফাৎ ছিল একটাই, ইউরোপ খেলতো হিট অ্যান্ড রানে ফুটবল আর ল্যাটিনটা খেলতো ছন্দময় ফুটবল। এই গত দুইটা ওয়ার্ল্ড কাপের আগে থেকে দেখছি যে ইউরোপ কিন্তু বেছে নিয়েছে সেই ছন্দময় ফুটবলটাকে, তাদের অ্যাডাপ্ট করেছে, দুইটাকে সংমিশ্রণ গড়িয়েছে। যেমন ধরেন ইউরোপিয়ান ফুটবল আর ল্যাটিন ফুটবল, দুইটা ফুটবলকে সংমিশ্রণ করে তারা কিন্তু নতুন একটা ব্রিড তৈরি করেছে, তারা কিন্তু সাকসেস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন আর ডিফারেন্স করা যায় না যে ল্যাটিনের ফুটবল আর ইউরোপিয়ান ফুটবল সমানে সমান হয়ে গেছে গিয়ে। তো আমি বলবো যে দুই ফুটবলেই একই ধারায় এগিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখে আনন্দ পাচ্ছি। এটার আরেকটা কারণ হতে পারে কিনা, একটা সময় পেলে মারাদোনা, জিকো অথবা এই বাতিস্তুতার মতো এরকম অনেক সুপারস্টার ছিলেন লাতিন অঞ্চলে, এটা এখনো আছেন, কিন্তু সংখ্যাটা কি নেহাতি কমে যাচ্ছে কিনা? কারণ মেসি, নেইমারের পরে কিন্তু আমরা খুব একটা তৃতীয় নাম কিন্তু সবার মুখে আসে না, ভিনিসিয়াস জুনিয়র বড়জোর আসবে। আপনি দেখেন যে ব্রাজিলিয়ান টিমের অবস্থা এবার কোপাতে, তারা যে ফুটবলটা খেলছে মানুষ কিন্তু পছন্দ করছে না। পাশাপাশি তাদের কিন্তু ওই রকম নামি দামি খেলোয়াড় নাই, নেইমার নাই, এবং একটা দলকে টেনে নিতে হলে এই দুই চারজন ভালো খেলোয়াড়ের প্রয়োজন, যেটা আর্জেন্টিনার মধ্যে আছে এখনো পর্যন্ত, লিডারশিপ কোয়ালিটি, সেটা কিন্তু ব্রাজিলের মধ্যে নাই, যার জন্য ছন্দহারা হয়ে গেছে তারা। অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু মেসির উপর ভর করে, এবং মার্টিনেজ আছে, আরও কয়েকজন খেলোয়াড় যাদের নাম করা খেলোয়াড়, তারা কিন্তু নিজেদের প্রতি সুবিচার করে খেলছে বিদায় আর্জেন্টিনা আজকে ভালো পজিশনে আছে। এখন ব্রাজিলকে নিয়ে কেউ বাজি ধরতে সাহস পাচ্ছে না। অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু বাজির ঘোড়ায় এগিয়ে আছে। আমি বলবো যে ভালো খেলতে হলে, একটা দল যদি ভালো করতে হয়, সেখানে তাদের এই যে বললেন না যে ভালো খেলোয়াড়ের প্রয়োজন, দুই চারজন ভালো নাম করা খেলোয়াড় দরকার পড়ে, যারা দলকে এগিয়ে নিয়ে যেতে পারে, সিনারিওটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে ব্রাজিল একটু পিছিয়ে আছে। আর্জেন্টিনাকে এগিয়ে রাখতেই হবে। আপনি বলছিলেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ফিনালিজিমা চ্যাম্পিয়ন, এই দলটাকে আসলে আরেক বড় কথা হচ্ছে একজন লিওনেল মেসি এই দলে খেলেন, তার থেকে বড় আর সুবিধা হয় না। কিন্তু সেই লিওনেল মেসি ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচে অনিশ্চিত, এটা কি একটা পার্থক্য গড়ে দিতে পারে কিনা? যদিও বা নামের ভারে, পরিসংখ্যানে, পারফরমেন্স অনেক এগিয়ে আর্জেন্টিনা। এইটা কিন্তু একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট, নামের ভারে তো আছেই, কিন্তু সবচেয়ে বড় হয়েছে কি এখন যেটা হয়েছে, ওইখানে 8 জন প্লেয়ার খেলছে, কিন্তু বিশ্বকাপে আমরা যেটা কাতারের বিশ্বকাপের 8 জন কিন্তু ওই দলে আছে, এই দলে খেলছে, এবং ভালো এরা, যেটা একটু আগে বলতেছিলেন। এখন যদি মেসি না খেলে কি হবে? মেসি কিন্তু প্রথম খেলাতে ইকুয়েডরের সঙ্গে গোল করতে পারে নাই, কিন্তু গোল করতে সাহায্য করেছে, যেটা হয়েছে খুব ইন্সপায়ার্ড, সে সব কিছু করছে। কিন্তু মেসিদের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ, আর্জেন্টিনা ফুল টিম খেলবে, কারণ আর্জেন্টিনার জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আর্জেন্টিনা যদি এই কোয়ার্টার ফাইনালের বেড়া টপকাতে না পারে, আমি জানি না, এগুলো ফুটবল অনেক সময় অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় জিনিস হারাই ফেলবে। দেখেন আপনি 36 বছর পরে ওয়ার্ল্ড কাপ জিতছে, 28 বছর পরে কোপা দিচ্ছে, এইবার তারা হ্যাট্রিকে যাচ্ছে। হ্যাট্রিক মানে কি? ওয়ার্ল্ড কাপ, কোপা, কোপা, কোপা। এটা কিন্তু একটা সাংঘাতিক। এই হ্যাট্রিকটা শুধু স্পেনের আছে, এবং স্পেন কিন্তু এর জন্যই আরও টেনশনে আছে। এই যে টেনশন বেড়ে যাওয়ার জন্য এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এখন মেসি শেষ পর্যন্ত কী হবে বোঝা মুশকিল, কারণ মেসির বোধ হয় এরপরের আর কখনো কোপাতে মেসিকে হয়তো দেখা যাবে না। কিন্তু এখন তো ওরা চ্যাম্পিয়ন, দলটা চ্যাম্পিয়ন, ওরা ইয়োর থেকে জিতে আসছে, ব্রাজিল থেকে জিতে নিয়ে চলে আসছে, এবং ওরাও ছাড়নেওয়ালা না। যেটা চুন্নুভাই একটু আগে বলছিলেন, যেটা যে ব্রাজিলের কিন্তু নতুন প্রজন্ম, যেটা খালি সোনালি প্রজন্ম বলে না ওরা, কিন্তু ওরা যে অবস্থায় আসছে, এই অবস্থায় কিন্তু এখন প্লেয়ারদের, কারণ কালকে কলম্বিয়ার সঙ্গে যে অবস্থায় খেলতেছিল, এটাও একটা সমস্যা আসছে এখন ব্রাজিলের। কিন্তু আমাদের ফুটবল মনন তো আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে, বাঙালিদের ফুটবল মনন আমরা সবাই অপেক্ষা করতেছি। আমরা সবাই চাচ্ছে, যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা চাচ্ছে আর্জেন্টিনা যেন 16 বার জেতে, মানে ওই যারা ব্রাজিলের সাপোর্টার তারা চাচ্ছে ব্রাজিল যেন 10 বার জেতে,
এখন এগুলোর মধ্যে একটা অবস্থা রয়ে গেছে, কারণ ব্রাজিলও যে অবস্থা দাঁড়িয়ে গেছে, ব্রাজিল কিন্তু তারাও ওয়ার্ল্ড কাপের ইয়ে থেকে পিছিয়ে রয়েছে। এখন এই পর্যায়ে এসে এরকম দাঁড়াচ্ছে। ঠিক ওদিকে আপনি দেখেন জার্মানির কী অবস্থা আছে, ইতালির কথা চিন্তা করেন, ইতালি চ্যাম্পিয়ন, এই ওনার কথাটাই আবার ওয়ার্ল্ড কাপ মিস করেছে, এবার রাউন্ড অফ 16 থেকে বাদ এবার পড়েছে। নাম্বার 16 থেকে বাদ পড়ে গেল। ওরা চ্যাম্পিয়ন, কিন্তু সাংঘাতিক অবস্থা। কারণ কি জানেন, ওই যে মানে কম্পিটিশন, সাংঘাতিক কম্পিটিশন। গবেষণায়, ফুটবল গবেষণায় যেটা হচ্ছে, ইউরোপের যেটা ফুটবল গবেষণা করছে এবং যেটা ল্যাতিন আমেরিকারা নিচ্ছে, ওইখান থেকে কিন্তু সবচেয়ে হয়েছে। আপনি এবার কোচের অবস্থা দেখছেন, 5 জন কোচ আর্জেন্টাইন, 6 জন কোচ, সরি 6 জন কোচ আর্জেন্টাইন ওসব দলের। কেন? এবং তারা কোথায় ট্রেনিং করছে, তারা কোন কোন ক্লাব দেখছেন, সব ইউরোপিয়ান ক্লাব থেকে গেছে। এইটাই কিন্তু একটা সাংঘাতিক, ওই যে মিশ্রণটা যে আরম্ভ হয়ে গেছে না, এখন বলতে পারেন এটা একটা খিচুড়ি হয়ে যাচ্ছে। না না না, ইউরোপ কিন্তু তার গবেষণা চালিয়ে যাচ্ছে, ফুটবল গবেষণা, এবং ফুটবল গবেষণার এই মোহনাটাই ইউরোপে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু ওর জন্য অপেক্ষা করছে, ওই যে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। আর্জেন্টিনা নিয়ে কথা হবে, সেখানে ব্রাজিল আসবে না তা হয় না আসলে। আপনারা ছোটবেলা থেকেই দেখে আসছি, আপনারা তো খুব কাছ থেকে দেখেছেন হয়তো। ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে নামবে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম এইবারের বর্তমানের কোপা আমেরিকাতে। একে তো নেইমার নেই আপনি আগে থেকেই, তারপরে দলের এই মুহূর্তে সবচেয়ে ভালো দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না, যদিও বা তার গত পেনাল্টিটা যেটা কলম্বিয়ার বিপক্ষে ছিল সেটা অবশ্য কনমেবল স্বীকার করেছে সেটা পেনাল্টি ছিল, দুর্ভাগ্যবশত আর্জেন্টাইন রেফারি সেটা দেয়নি। ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া উরুগুয়েকে সামলানো ব্রাজিলের জন্য কতটা দুঃসাধ্যকর একটা অভিযান হবে? দেখেন, দুইটা টিমই কোয়ার্টার ফাইনালে গিয়েছে, দুইটা টিমই তাদের শক্তিমত্তা বিচার করেই তারা কিন্তু গিয়েছে ওইখানে। সেই ক্ষেত্রে উরুগুয়ে টিমটা গত 3টা ম্যাচ খুব ভালো খেলেছে, তাদের টিমটা দুর্দান্ত ফর্মে আছে তারা। আর এখানে ব্রাজিলের যে কথাটা বলছিলাম, ভিনিসিয়াস জুনিয়র নেই, নেইমার নেই, এই সমস্ত নামি দামি তারকা না থাকলে হয় কি, বিপক্ষ দল কিন্তু একটু স্বস্তিতে খেলতে পারে, তাদের চিন্তাটা একটু মাথাতে কম থাকে। সেই ক্ষেত্রে উরুগুয়েকে আমি এগিয়ে রাখবো, কারণ উরুগুয়ে লাস্ট 3টা টিম ম্যাচ ভালো খেলেছে বিধায় তাদের অ্যাডভান্টেজটা বেশি। অন্যদিকে তাদের ব্রাজিল হচ্ছে জীবন মরণ লড়াই, অর্থাৎ নকআউট, আমি হারলেই বিদায়। এখানে তাদের সর্বস্ব উজাড় করে খেলতে হবে। যেই ফুটবলটা গত 3টা ম্যাচ তারা খেলতে পারেনি, সেইখান থেকে বেরিয়ে এসে একটা ভালো ফুটবল খেলা উপহার না দিতে পারে, তাহলে উরুগুয়েকে বিট করতে পারবে না, আমি বিশ্বাস করি। ব্রাজিলের জন্য তাদের রক্ষণ একটা বড় দুশ্চিন্তার নাম, কারণ শেষ 11 ম্যাচে মাত্র 3টা ক্লিন শিট রাখতে পেরেছে ব্রাজিল। আমরা তা নিয়ে আলোচনা করবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। নাজবউদ্দিন আহমেদ খোকন, মদনগঞ্জ ফুটবল একাডেমি, মদনগঞ্জ নাঙ্গস থেকে বলছিলাম। জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্ন হচ্ছে চুন্নু ভাইয়ের কাছে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম চুন্নু ভাই। ইসলাম ভাই চুন্নু ভাই, আপনার যে ন্যাশনাল টিমের 17 গোল কত বছর আগে করেছেন, এই রেকর্ড তো ভাই কেউ ভাঙতে পারে না, এটা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার, এই যে আমি দেখলাম আজকে এই কোপা আমেরিকাতে যে এক্সট্রা টাইম হবে না, 90 মিনিটের পরে সরাসরি টাইম ব্রেকার। তো নেক্সটে তো ওয়ার্ল্ড কাপ ওখানে হচ্ছে, তো এই আইনটা কেন বদল করলো, এই ব্যাপারে আমাদের একটু ক্লিয়ার করবে। এটা হয়েছে দেখে জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। তার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন আপনি তিনি রেখেছেন, এবং তাছাড়াও কেন কোপা আমেরিকাতে 90 মিনিটের পর এক্সট্রা টাইম রাখা হয়নি তা নিয়ে জানতে চেয়েছেন। আমরা নিশ্চয়ই আলোচনা করব, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকুন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। বিরতির পর আবারও ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি জহির সাগর, আর আমার সাথে আছেন বাংলাদেশের বর্ষিয়ান ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া লেখক ইকরামুজ্জামান এবং বাংলাদেশের সাবেক ফুটবলার আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। দর্শকের যেই প্রশ্নে আমরা শেষ করেছিলাম প্রথম অংশ, সেখান থেকে শুরু করতে চাই। তিনি ব্যক্তিগত একটা প্রশ্ন রেখেছেন আপনার কাছে, পাশাপাশি কোপা আমেরিকায় আসলে 90 মিনিট কেন এক্সট্রা টাইমের 90 মিনিটের পরে কেন এক্সট্রা টাইম রাখা হয়নি সে ব্যাপারে জানতে চেয়েছেন। পার্সোনালি আপনার প্রশ্নটা দিয়ে আপনি যদি শুরু করতেন। ধন্যবাদ, আমাকে যে প্রশ্ন করেছে তাকেও ধন্যবাদ জানাই। আসলে আমি 1975 থেকে 1985 সনে বাংলাদেশ ফুটবলের রিপ্রেজেন্ট করছি জাতীয় দলে। তখন থেকে যে খেলাগুলি খেলেছি, তখন আমি এই বিভিন্ন দেশের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে আমি 17টা গোল করেছি। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে আজকে বলতে হচ্ছে আমাকে যে ফিফা এএফসি আমাকে অভিনন্দন জানিয়েছে এই 17 গোলের জন্য, হাইস্ট স্কোরার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও পর্যন্ত আমাকে সেই স্বীকৃতিটা দেয়নি, জানি না কেন দেয়নি, বাট এখনও আমি স্টিল হাইস্ট স্কোরার বাংলাদেশ 17 গোল করে।
তো আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোপা আমেরিকায় যে 90 মিনিটসের খেলা এক্সট্রা টাইম হবে না, এটা আগে থেকেই হয়ে আসছে, বাই লজের মধ্যে আছে। এটা একটা জোন, একটা অর্থাৎ ল্যাতিন আমেরিকার যে ফুটবল অ্যাসোসিয়েশন ফেডারেশন যেটাই বলেন, তাদের নিয়মের মধ্যে দিয়েই এই কাজটা চলছে, নতুন নয়। এটা ইচ্ছা করলেই চেঞ্জ করা যায়, এজিএম করা যায়, সেটা করে নিয়েছে আগে থেকে, যার জন্য 90 মিনিটসে ফাইনালে বোধহয় এক্সট্রা টাইম আছে, ফাইনালে গিয়ে এক্সট্রা টাইম হয়ে তারপরে টাই ব্রেকার হবে। এটা নতুন কোনো নিয়ম নেই, এটা আগের নিয়মে বোধহয় বলবৎ আছে। ইকরামুজ্জামান, আমরা ফিরতে চাই ইউরোতে। মেসি যেমন এখন পর্যন্ত কোপা আমেরিকায় গোল পাননি, অ্যাসিস্ট করেছেন, ঠিক তেমনি তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি, অ্যাসিস্ট করেছেন। সেই পর্তুগাল, সেই রোনালদোর সামনে বড় একটা বাধা ফ্রান্স, যাদেরকে 2016 সালে ফাইনালে হারিয়ে একমাত্র ইউরো ট্রফিটা জিতেছিল। এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে রোনালদোর জন্য? তিনি যদি হেরে যান তাহলে তার জন্য ইউরোতে এটাই হবে শেষ ম্যাচ, আর যদি জিতে যান তাহলে আরও একটা ম্যাচ তিনি সুযোগ পাবেন। ফ্রান্সের জন্য তো যেমন গুরুত্বপূর্ণ, পর্তুগালের জন্য সেম অবস্থা, একই অবস্থান। এখন উনি তো আর এর পরের ম্যাচ ইয়েতে খেলতে পারবেন না, মানে যতদূর যে বয়সের যে অবস্থা দাঁড়িয়ে গেছে। এবং এখন যেটা দাঁড়িয়েছে যে ফ্রান্সের জন্য সাংঘাতিক বড় চ্যালেঞ্জ, কারণ যদি কারণ পর্তুগাল কিন্তু একবার বিশ্বকাপ ইউরো চ্যাম্পিয়ন হয়েছে, আর ফ্রান্স 3 বার হয়েছে। ফ্রান্স কিন্তু 3 বারের অবস্থায় আছে, দুবার ফ্রান্স 2 বার, জার্মানি 3 বার। এখন এইখানে যে খেলা যেটা হচ্ছে, ফ্রান্সের যে কম্বিনেশন এখন, এটাতে না পর্তুগালের সঙ্গে ফ্রান্স খুব বেশি, তারা বোধহয় বেশি চিন্তিত না এখন এই অবস্থায়, কারণ তাদের কোচ যেটা বলেছেন এটা কিন্তু এরকম আছে। কারণ ফ্রান্সের সবসময় একটা জিনিস রয়ে গেছে যে তাহলে দলীয় খেলাতে তারা বলছে যে আমরা পর্তুগালের শুধু রোনালদো, কিন্তু শুধু রোনালদোরাও তাদের বলা উচিত হয় নাই। যেমন ম্যাচ পত্রিকায় যেটা লিখেছে পরশুদিন, যেটা বলেছে তারা, স্টিভেন স্যাম লিখছেন যে ওদের ম্যানেজমেন্ট বলছে যে ওদের একজন প্লেয়ার মাত্র, কারণ তারা ভাবতেছিল যে তারা কিন্তু পর্তুগালকে পাচ্ছে, ওই হিসাব সমীকরণ থেকে তারা বুঝতে পারছে যারা পর্তুগালকে পাচ্ছে, তাহলে পর্তুগাল পাইলে মোটামুটি তারা বলতেছে তারা সঙ্গে অবস্থা আছে। আর পর্তুগালের জন্য এসে বিগ চ্যালেঞ্জ যে আমরা যদি জিততে পারি তাহলে দুটো জিনিস হবে, দ্বিতীয়বারের মতো আমরা চ্যাম্পিয়ন হব, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তারকার অবস্থায় তারা যাবে। এবং তারকারা যেভাবে খেলে আসছে সেটাও কিন্তু মোটামুটি ওইরকম খুব উজ্জ্বল অবস্থা না, কিন্তু একদম যে নিয়মীয়মান অবস্থায় যে খেলে আসছে তা না, অনেক ফাইট করেই তারা আসছে। কিন্তু এই পর্তুগাল তো শুধু রোনালদো নির্ভর নয়, ব্রুনো ফার্নান্দেজের মতো ফুটবলার রয়েছে, আরো 2 জন ভালো ফুটবলার রয়েছেন। এখন ওরা যেটা বলতেছে যে আমরা যে আমাদের যে খালি যে আমরা শুধু ওকে উপরে হিট করতেছি তা না, কারণ আমাদের তো অন্য প্লেয়ারও আছে। ঠিক ফ্রান্সের দেখেন, ফ্রান্সের মানে কোনো অংশে কি একজনও কম আছে, কিচ্ছু না। মিডফিল্ড থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস দেখেন, তাকায় দেখেন, সবাই ইয়ে করবে। কিন্তু এই ফ্রান্স দলগতভাবে যতটা শক্তিশালী স্কোয়াডই হোক না কেন, কিন্তু পারফরমেন্স বলছে এখন পর্যন্ত একমাত্র দল যারা কিনা ওপেন প্লেস থেকে কোনো গোল না করে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, কারণ তারা 3টা গোল করেছে, একটা পেনাল্টি থেকে, 2টা ওন গোল। সেই জায়গায় ফ্রান্সের জন্য মানে কতটা ডিফিকাল্ট হবে পর্তুগালকে বিট করা। আপনি যদি হারাতে চান তাহলে গোলের খেলা ফুটবল, আপনাকে গোল করতেই হবে। এটাই স্বাভাবিক, গোলের খেলা ফুটবল, গোল করতে হবে। দিন শেষে কিন্তু গোলের মাধ্যমে কিন্তু ডিফারেন্সটা হয়। তো দুইটাই ভালো টিম। আমি বলবো যে পর্তুগাল লাস্ট 20 ইয়ার্স কিন্তু তারা খুব ভালো ফুটবল খেলে তাদের আসছে। তো সেখানে ফ্রান্স গতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে, তার আগের বার চ্যাম্পিয়ন, হ্যাঁ, তাদের এমবাপ্পের মতো খেলোয়াড় আছে, অনেক ভালো ভালো খেলোয়াড় তারা এখানে আসছে। আমি মনে করি দুইটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে যে গোলের সুযোগটা আগে পাবে, সে যদি গোলটা করতে পারে তাহলে কিন্তু সে এগিয়ে যাবে, এটা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে দুই দলেই আমার মনে হয় দেখে শুনে ফুটবল খেলবো, নিজের ডিফেন্সকে রক্ষণ সামলে তারপর ধরে আক্রমণে যাবে। মধ্যমাঠটা নির্ভর করবে যে বেটার ফুটবলটা ওইখানে তাদের উপস্থাপন করতে পারবে, সেই কিন্তু এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি দুই দলের চান্স সমানে সমান, সেয়ানে লড়াই হবে, যে গোল করবে আগে সেই জিতে যাবে। মাঝমাঠ অনেক গুরুত্বপূর্ণ, সেই মাঝমাঠের দখলে ব্রুনো ফার্নান্দেজ এবং এনগোলো কান্তের দারুণ একটা লড়াই আমরা দেখতে পারি। তবে তার আগে আরেকটা বিষয় জানতে চাই, ইংল্যান্ড সুইজারল্যান্ড আরও একটা কোয়ার্টার ফাইনাল, নামে ধামে অথবা আমরা যেইভাবে বলি না কেন, ইংলিশ গণমাধ্যমের যদি আমরা হেডলাইনগুলো দেখি মনে হবে যেন ইউরো প্রাপ্য ইংল্যান্ড। বরাবরই আমরা দেখে আসছি ওয়ার্ল্ড কাপ হোক যেখানে ইটস কামিং হোম বারবারই বলা হচ্ছে, এবারও কি আসলে ঘরে পৌঁছাবে ট্রফিটা? 1966 সাল থেকে নিয়ে একটা দেশ ইংল্যান্ড, যারা ফুটবলের সবকিছু
জনক বলে ফেলছে, এই বলে ফেলছে, সমস্ত পণ্ডিতরা তাদের সঙ্গে, সমস্ত কিছু সববারই তারা খালি যুক্ত হচ্ছে, কিন্তু তারা পারতেছে না। এবার সুইজারল্যান্ডের সঙ্গে পড়েছে। সুইজারল্যান্ড খুব ভালো দল, সুইজারল্যান্ড একদম ভারসাম্যময় দল, ইংল্যান্ডও খুব ভালো দল। এই ম্যাচটা কিন্তু সাংঘাতিক অবস্থা হবে, এবং যদি পুরোপুরি আপনি দেখেন ইংল্যান্ড কিন্তু টাফ টাইম পার করবে, যদিও বিশেষজ্ঞরা বলছে যে এটা টাইম টাফ না। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছি। ছোট্ট করে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটা এই অনুষ্ঠান কেন্দ্রিক। একটা হচ্ছে, আপনার দৃষ্টিতে এবারের ইউরো এবং কোপায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাব্য দল কোনটি, এবং আপনার একই প্রশ্ন রাখলাম আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে জার্মানির ফেয়ার চান্স আছে, বিকজ যদিও হিস্ট্রিতে জার্মানি নাই, Okay. আর কোপাতে আর্জেন্টিনা। চুন্নু ভাই? আমার একই কথা, কোপাতে আর্জেন্টিনার সম্ভাবনা অনেক বেশি, আর অন্যদিকে স্পেনকে আমি এগিয়ে রাখছি, কারণ তারা যে ফুটবলটা খেলছে সেখানে কিন্তু তাদের গোল স্কোর করার দক্ষতা এবং লাস্ট ম্যাচটা ভালো খেলেছে। যদিও জার্মানি হোম টিম, তারপর আমি স্পেনকে এগিয়ে রাখছি। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আসলে ফুটবল 90 মিনিটের খেলা, শুধু 90 মিনিটে শুধু পরিসংখ্যান দিয়ে খেললেই হবে না, মাঠের খেলাতে যে ভালো করবে দিন শেষে সেই জয়ী হবে। কার হাতে উঠবে ইউরো অথবা কার হাতে উঠবে কোপা, সেই প্রশ্ন ভবিষ্যতের কাছে রেখে শেষ করবো আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।